আজ মির্জা আব্বাসের গোপন বাসায় সেনাবাহিনী অভিযান চালায়। উসমান হাদিয়ের খুনি সবাই লুকিয়ে ছিল সেখানে। দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং উসমান হাদি মামলার সকল আসামিকে একে একে গ্রেপ্তার করে এই গোপন বাড়ি থেকে। এদিকে আজ সেনাবাহিনীর অভিযানে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল সহ সবাইকে মির্জা আব্বাসের গোপন বাসা থেকে আটক করা হয়। এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। আবার শরীফ ওসমান হাদি হত্যা মামলায় আজকে চার্জশিট দেওয়া হয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এবং বাংলাদেশের জনগণ যারা তাদের রায় প্রকাশ করবেন আগামী 12 ফেব্রুয়ারি, তাদের জন্য একটা আশঙ্কার বিষয়, শঙ্কার বিষয়। স্যার ইউনূস ক্ষমতা ছাড়া হতে যায়, কিন্তু এই যে ক্ষমতা ছাড়া হওয়ার প্রসেসটা, সেটা আসলে কিভাবে হবে? ক্ষমতাচ্যুত হওয়ার প্রসেসটা কি? এখানে অনেকগুলি সাইন আছে, অনেকগুলি প্রেডিকশন আছে, বাট ইন এ জেনারেল সেন্স যেভাবে তার ক্ষমতা যাবে। এদিকে হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। মানে তারেক রহমানকে ক্ষমতাটা হাতে তুলে দেবেন আর তারা যে যার ঘরে ফিরে যাবেন। শেষ পর্যন্ত পরিণতি হবে যেটা আওয়ামী লীগ আর শেখ হাসিনা বলছে। অ্যারেস্ট করেছি 12 জনকে, হ্যাঁ, আর পলাতক আছে। ফয়সালের বোন জামাই। উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল তার গ্যাং সহ আটক হয়েছে আজকে, এবং আটক হয়ে নতুন তথ্য দেয় এবং এর পিছনে মানে উসমান হাদির ঘটনার পিছনের মূল মাস্টারমাইন্ডের নাম স্বীকার করে। গতকালকে উসমান হাদির মামলা নিয়ে চার্জশিট দেওয়া হয়েছিল। 17 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা এবং 12 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এটা ডিবি প্রধান বা সেইখান থেকেই কিন্তু রায় এসেছিল। আর আজকে দেখতে পারি নতুন ঘটনা আজ দুপুরে ঘটছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন উসমান হাদির ঘটনা নিয়ে সারা দেশের মানুষ অ্যাকশন নিচ্ছিল ডক্টর ইউনূসের উপর। এখন সবাই অবাক হয়ে যায় এই বিষয়গুলো দেখে এবং ফয়সালের বক্তব্য দেখে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এই মামলায় যে বিএনপি নেতা মির্জা আব্বাসও বিপদে পড়ে সেইটাও দেখতে পারবেন। আবারও হাদি হত্যায় এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো, যা জানলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। শরীফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর বা বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই 3 জনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ডিবি। এছাড়া এই ঘটনায় গুলিবর্ষণকারী ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ফিলিপ নামে একজন পলাতক আছেন। এই মামলায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তথ্য প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিলের সুযোগ রয়েছে বলে জানান শফিকুল ইসলাম। শরীফ ওসমান বিন হাদি বর্তমান রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। আজ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি। সরকারকে উদ্দেশ্য করে এ সময় ছাত্র জনতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ভারত থেকে হাদির খুনিদের ফিরিয়ে আনতে হবে। এ সরকার থাকাকালীনই হাদির হত্যার বিচার শেষ করতে হবে। হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করার কথা বলা হয় মার্চ ফর ইনসাফ কর্মসূচি থেকে। এছাড়া হাদি হত্যার পরিকল্পনাকারী কেউ প্রশাসনে ঘাপটি মেরে আছে কিনা তা খুঁজে বের করার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। দেখছিলাম যে
ডিবির পক্ষ থেকে ডিবি প্রধান তিনি পুরো ঘটনাটি বলেছেন, কিভাবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কাদের সম্পৃক্ততা কি। এই বিষয়ে 17 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যার মধ্যে 11 জন এখন পর্যন্ত গ্রেফতার আছে, বাকি 6 জন পলাতক। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 3 জন আছে দেশের বাইরে, এবং সেই 3 জনের মধ্যে নির্দেশদাতা বাপ্পি, শুটার ফয়সাল এবং আলমগীর, এই 3 জন ভারতে অবস্থান করছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কার কি ধরনের সম্পৃক্ততা ছিল এই হত্যাকাণ্ডে সেগুলো একটু দেখতে চাই, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। হাদি হত্যায় এখন নতুনভাবে এতদিন আড়ালে থাকলেও একেবারেই চার্জশিট দেওয়ার সময় এসে তাইজুল ইসলাম বাপ্পির নাম আমরা সামনে এসেছে এবং তিনি নির্দেশ দিয়েছেন এবং পরিকল্পনায় ছিলেন ফয়সাল করিম মাসুদ। এই যে বাপ্পির দুটি পরিচয় আমাদের সামনে এসেছে। একটি হচ্ছে যে তিনি যুবলীগের রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন দীর্ঘদিন, পাশাপাশি তিনি উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। আর এই যে তাদের নির্দেশ এবং পরিকল্পনায় যারা সহযোগিতা করেছে, আমিনুল ইসলাম রাজু, তার হচ্ছে এই বাপ্পির ভগ্নিপতি, তিনি আসলে মূলত ফিলিপের সাথে সংযোগ স্থাপন করেছেন এবং সংযোগ স্থাপন করার মাধ্যমেই সিবিএন দিও এবং সঞ্জয় চিচিমের মাধ্যমে তাদেরকে ভারতে পাড়ি জমাতে সহায়তা করেছেন। এবং এই বাপ্পির আরেকটি পরিচয় হচ্ছে তিনি পল্লবী থানা যেই যুবলীগ রয়েছে সেই যুবলীগের তিনি সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের তিনি সাংগঠনিক সম্পাদক। এবং এই নুরুজ্জামান উজ্জ্বল তিনি মূলত সেই গাড়িটি ভাড়া করে দিয়েছিলেন, যে গাড়িটি করে তারা সীমান্ত পর্যন্ত যায়। সেই পাম্পে সেই গাড়ি থেকে নুরুজ্জামান উজ্জ্বল তাদের নামিয়ে দেয় এবং নামিয়ে দেওয়ার পর ফিলিপ লামের সহায়তায় তারা ভারতে পালিয়ে যায়। এবং মুক্তি মাহমুদ এবং জেসমিন আক্তার, এই দুইজন তার বোন, জেসমিন আক্তার ফয়সালের বোন এবং মুক্তি মাহমুদ তার ভগ্নিপতি, এই দুইজনের সাথে মূলত যে বাসাটিতে আগারগাঁওয়ে এসে উঠেছিলেন সেই বাসাতেই তারা থেকেছে। এবং তার বাবা হুমায়ুন কবির এবং হাসি বেগম, এই দুইজন মূলত তার যে মোটরসাইকেলটি ছিল হত্যায় ব্যবহার হয়েছে, সেই মোটরসাইকেলটিতে কিভাবে লুকিয়ে রাখবে, কিভাবে পালাবে, বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখবে এবং নম্বর প্লেট পরিবর্তন করা, সেই কাজগুলো করেছে। বান্ধবী লিমার সাথে সেই রিসোর্টে গিয়ে হত্যার যে পরিকল্পনা, এবং বান্ধবীকে প্রথম বলেছিল সবার আগে যে সেই মূলত এই হত্যাকাণ্ডটি সে করতে যাচ্ছে এবং এটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হবে। এবং লিমা সেটি জেনেও আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেনি, সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, সে মূলত যেই প্রাইভেট কারটি ভাড়া করে ঢাকা থেকে সাবা থেকে ময়মনসিংহ যাওয়া হয়েছিল, সেই প্রাইভেট কারটি যে ভাড়া 30,000 টাকা, সেটি সে বিকাশে সেই ড্রাইভার উজ্জ্বলকে সে প্রদান করেছে। তার যে শ্যালক ফয়সালের ওয়াহিদ আহমেদ শিপু, সে অস্ত্র সংরক্ষণ করেছে এবং সেই অস্ত্রটি তার বন্ধু ফয়সালের মাধ্যমে একটি নরসিংদীর একটি বিলে সে লুকিয়ে রেখেছিল। আরেকজন যেটি রয়েছে কবির, তাকে র্যাব গ্রেপ্তার করেছে। সেই বাইকটি এতদিন ধরে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছিল, সেই বাইক দিয়েই মূলত এই হত্যাকাণ্ডটি হয়েছিল। সেই বাইকের যে সম্পৃক্ততা সেটি কিন্তু আমরা এটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা একটু বাপ্পিকে নিয়ে কথা বলতে চাই। বাপ্পি এই হত্যায় যেভাবে সম্পৃক্ত হয়েছে, যে এই বাপ্পির সাথে ফয়সাল করিমের যোগাযোগ হয়েছে যখন ফয়সাল করিম জামিন পায়, জামিন পাওয়ার পরপরই বাপ্পির সাথে তার কথা হয়েছে এবং সেই কথা হওয়ার পর সে বাপ্পিকে এই যে হাদি হত্যার যে মিশন সেটি সে দিয়েছে। এর মাঝখানে বাপ্পি বেশ কয়েকবার ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং সে তার বাসা মাদারীপুরে এসে সে বিয়েও করেছে এবং পরবর্তীতে আবারও সে ভারতে চলে গিয়েছে এবং ভারতে থেকেই বাকি যে কাজটি সেই কাজটি সে করেছে। এই যে বাপ্পির এই হত্যার সাথে সম্পৃক্ততা, পাশাপাশি নতুন মাস্টার মাইন্ড হিসেবে নাম আসা, এটি নিয়ে আমরা গোয়েন্দা পুলিশের সাথে বারবারও কথা বলছিলাম যে হাদি হত্যার পর সারা বাংলাদেশে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল, এই আলোড়নের কারণে যেই যারা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে অনেকে ধারণা করেছিল এখানে হয়তো বা আরও বড় মাপের কেউ জড়িত, সেই বিষয়টি আবারও প্রশ্ন উঠেছে যে এই যে শুধুমাত্র কি একজন ওয়ার্ড কাউন্সিলরই এই হত্যার মূল মাস্টার মাইন্ড কিনা। এই প্রশ্নটি আমরা গোয়েন্দা পুলিশের কাছে করার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলেছে যে এখন যেহেতু প্রধান যেই নির্দেশদাতা আমরা সামনে পেয়েছি বা যিনি এই হত্যায় একদম সরাসরি অংশগ্রহণ করেছেন এবং গুলি করেছেন, সেই শুটারকে গ্রেপ্তার করা যায়নি, যে কারণে এখনও অনেক তথ্যই অজানা। তবে ফয়সালের সাথে অন্য কারা যোগাযোগ করেছে, আমরা এর আগে শুনেছিলাম যে কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যান এবং যুবলীগের অনেক বড় নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, তার নাম এখানে এসেছিল এবং তারা অর্থায়ন করে এই পুরো বাপ্পির মাধ্যমে এই প্ল্যানটি বাস্তবায়ন করেছিল বলে একটি তথ্য গোয়েন্দাদের মাধ্যমে আমরা প্রথমে জানতে পেরেছিলাম। তবে এই চার্জশিট দেওয়ার সময় তাদের দুইজনের নাম আসেনি এবং ডিবি বলেছে যে তাদের যে সম্পৃক্ততা সেটি তারা এখনো পায়নি। তবে অবশ্যই এই মামলায় আরও অগ্রগতি হবে। বিভিন্ন জনের যার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, যারা এখন পর্যন্ত 17 জনের নামে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে 11 জনের মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত আদালতে তাদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পাশাপাশি ফয়সালের যে সকল সিমগুলো রয়েছিল 15টি সিম, এবং সে এই হত্যাকাণ্ড সংগঠনের আগে 1 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত সে 6
6টি জেলায় সে ভ্রমণ করেছে এবং সেই জেলা গিয়ে সে কার কার সাথে যোগাযোগ করেছে সেই বিষয়গুলো পর্যালোচনা চলছে। পাশাপাশি এখন পর্যন্ত তার সেই কল লিস্ট ঘেটেই কিন্তু এই মাস্টারমাইন্ডের নাম এসেছে এবং সর্বপ্রথম ফিলিপের একটি ফোন নম্বর, সেই ফিলিপের ফোন নম্বরে এই যে রাজু যে বাপ্পির নির্দেশদাতা, বাপ্পির ভগ্নিপতি, তার নাম্বারটি পায় এবং পরবর্তীতে বাপ্পির যে কল রেকর্ড পাশাপাশি রাজুর যে কল রেকর্ড সেটি মেলানোর পরে এদের সাথে যোগসাজশ পায়। এরপরে ফয়সালের সাথেও দেখা যায় এরা কানেক্টেড। পরবর্তীতে এইভাবেই সামনে আসে যে নির্দেশদাতা হচ্ছে বাপ্পি এবং এই বাপ্পি মূলত এখন পর্যন্ত এই হত্যার মূল মাস্টারমাইন্ড। তাকে নিয়ে আমরা কথা বলছিলাম। তো তারা ভারতে আছে জানি, এখন পর্যন্ত তাদের যে লোকেশন সেটি দিয়ে ভারতে আছে বলে আমাদেরকে জানিয়েছে গোয়েন্দা পুলিশ, এবং তার যেই আশেপাশে আর কেউ এটির সাথে জড়িত ছিল কিনা তাদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তাদের নাম আসলে অবশ্যই আরেকটি সম্পূরক চার্জশিট আদালতে দাখিল করবে গোয়েন্দা পুলিশ। তো স্যার ইউনুস ক্ষমতা ছাড়া হতে যান, কিন্তু এই যে ক্ষমতা ছাড়া হওয়ার প্রসেসটা সেটা আসলে কিভাবে হবে, ক্ষমতাচ্যুত হওয়ার প্রসেসটা কি? এখানে অনেকগুলি সাইন আছে, অনেকগুলি প্রেডিকশন আছে, বাট ইন এ জেনারেল সেন্স যেভাবে তার ক্ষমতা যাবে তার কিছু কিছু সিমটম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে স্যার ইউনুসের বিভিন্ন মহলে, আন্তর্জাতিক মহলে যে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো উঠে যাবে। স্যার ইউনুসের এখন তেমন কোনো অ্যালাই নাই। যতটুকু ধরা হচ্ছে যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের একটা শ্যাডো, একটা অ্যাম্ব্রেলা স্যারের উপরে আছে, আসলে সেটা সঠিক না। আমেরিকার এম্বাসি লোকালি ইউনুস সাহেবকে মানে সাপোর্ট দিয়ে আসছেন, অল দিস গেম, বিকজ এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা সেট আপ ছিল, বাট ট্রাম্প সাহেবের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সাপোর্ট ডক্টর ইউনুসের উপর নাই। এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টও বাংলাদেশ নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। মূলত এই অঞ্চলে যত কাহিনী হবে সেগুলোতে তারা এখন আর মানে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কখনো মাথা ঘামা। ইউরোপিয়ানরা একসময় ডক্টর ইউনুসের ফ্যান বয় ছিল, বাট এই মুহূর্তে ইউরোপিয়ানরা স্যার ইউনুসকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না এবং ডক্টর ইউনুসকে তারা একটা বিশাল ফেইলিওর হিসেবে ধরে নিয়েছে। এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে অনেকেই, অর্থাৎ অনেক কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থাগুলো অলরেডি নানা ধরনের স্টেটমেন্ট দেওয়া শুরু করেছে। সেই সাথে বাংলাদেশের যে মানে জেনারেল অবস্থা, কন্ডিশন যেটা, সেটা খুবই খারাপ, খুবই বাজে। সেটা মানবাধিকার হোক, সেটা উইমেন সেফটি হোক, চাইল্ড সেফটি হোক, সেটা জার্নালিস্টদের রাইট বলেন, ফ্রিডম অফ স্পিচ বলেন, সেফটি সিকিউরিটি বলেন, একটা দেশের সবগুলোই একেবারে নেগেটিভ। সো ইউরোপিয়ান কাউন্টারপার্ট যারা বাংলাদেশের, ইউরোপিয়ান যারা অ্যালাই ছিল, ফ্যান ছিল, তারাও আস্তে আস্তে সরে যাচ্ছে, তাদের চেহারাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা অ্যাকচুয়ালি স্যার ইউনুসকে এখন কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তাদের কাছে ডক্টর ইউনুস হচ্ছে এই মুহূর্তে তাদের দেখা আমার মনে হয় সবচাইতে বড় ফেলিওর ইন দ্য পাস্ট 1 year। গা তো বাঁচাতেই হবে, মানে সামনে যে লজ্জার একটা সময় আসছে, সেই লজ্জা থেকে বাঁচতে হলেও এখন তারা একটা ডিস্টেন্স মেনটেন করবে। হ্যাঁ, উপরে উপরে অনেক কিছুই হবে, কিন্তু তলে তলে কোনো কিছুই হবে না। এরপরে ধরেন আশেপাশের যে সমস্ত দেশগুলি আছে, এশিয়ার মধ্যে যে দেশগুলি আছে, তারাও মানে অনেকভাবে অনেক কিছু দেখাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে স্যার ইউনুসের পাশেও থাকবে না। চায়না অলরেডি পিছনের দিকে হাঁটা শুরু করেছে এবং তারা আরও পিছনের দিকে হাঁটবে, কারণ বাংলাদেশের সাথে চায়না কোনোদিনই এমন কোনো ডিলে যাবে না যেটার কারণে তাদের এই অঞ্চলে কোনো একটা প্রবলেম হবে। আর যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তাদের লোকজন সবই আমেরিকান এবং আমেরিকার স্বার্থ নিয়েই তারা চলাফেরা করছে। ও বাইরে ভাই, ও বাইরে ভাই, হ্যাঁ ও বাইরে ভাবিয়ে কয় দেখছো, শিখো, বুঝো। তবে ঘটনার আসল কাহিনী কি আমি জানি না, এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে টার্গেট করে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলা মানে গ্রাম পর্যায়ে বিভিন্ন লোকাল এরিয়াতে সবাই কিন্তু সবার মতো করে চেষ্টা করছে। ঢাকা শহরে বসে টেলিভিশন টক শোতে কে কি বলছে, ফেসবুকে কি লিখছে, ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে লোকাল এরিয়াগুলোতে। তো মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ থেকে আপনার কিছু লোক বিএনপিতে যোগ দিয়েছে ইদানিং। দেওয়ার ঠিক মানে কয়েকদিনের মধ্যেই 10-12 জন বিএনপির নেতাকর্মীর বাড়িতে হামলা, তাদেরকে ধোলাই এবং লুটপাটের অভিযোগ করেছে। কেন আসলে এমন হলো আসুন দেখি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম। কারা কারা আছেন রামচন্দ্রপুরের, ফরিদপুরের? আচ্ছা, সেই গ্রামে আওয়ামী লীগ থেকে সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছিল আপনার বেশ কিছু নেতাকর্মী। আর যোগ দিয়েই বিএনপির 10 থেকে 12 জন নেতাকর্মীর বাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটিয়েছে। আর গতকালকে মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ এবং স্থানীয় জনগণ বলছে যে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা চালায় ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সমর্থকরা। এই সময় ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী, সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িতে বিএনপি সমর্থিত অন্তত 10 থেকে 12টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা ঘরবাড়িতে আপনার ভাঙচুর চালানোর পাশাপাশি ঘরে থাকা নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার সব লুট করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের বক্তব্য, এই হামলা এবং লুটপাটের ঘটনা যারা ঘটিয়েছে তারা মাত্র কয়েকদিন আগে আপনার আওয়ামী লীগ থেকে তারা বিএনপিতে যোগদান করেছে। রাজনৈতিক খোলস পরিবর্তন করে অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের লক্ষ্য করে এই তাণ্ডব চালিয়েছে। বর্তমানে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে। তো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সাবেক আওয়ামী লীগ, রানিং কিন্তু বিএনপির নেতাকর্মী। এখন ওই যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা আসার পর এই ঘটনা ঘটাইছে, এতে এলাকার মধ্যে একটা আতঙ্ক ছড়াইছে। কারণ কি, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, উসমান হাদির মামলা নিয়ে অনেক নিউজ প্রতিবেদনের মাধ্যমে অনেক ঘটনা সামনে আসতেছে, অনেকের কথা বলতেছে এবং উসমান হাদির বিষয়ে সবাই দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে, উসমান হাদির মামলার বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।